দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ের নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা এরই মধ্যে জানেন যে আজ থেকে শুরু হয়ে গেছে ট্যাক্স সিজন। আমরা হয়তো ট্যাক্স সিজন নিয়ে আমাদের টিবিএন অ্যানালিসিসে নিয়মিতই অনেক প্রোগ্রাম থাকবে। তবে আমরা আজ আপনাদের সঙ্গে আলোচনা করব একটি অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ অভিবাসন এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে আমেরিকাতে, আমেরিকার ভেতরে অথবা আমেরিকার বাইরে সব জায়গায় অভিবাসন প্রত্যাশীদের এক আতঙ্ক বা দুশ্চিন্তায় জীবন কাটছে, সময় কাটছে। তারা বুঝতে পারছে না কি করবে, কিভাবে তাদের এই আমেরিকার ড্রিম যে স্বপ্ন সেটি পূরণ করবে। তার মধ্যে বড় ধাক্কা সেটি হচ্ছে বৈধ অভিবাসনের ক্ষেত্রে পারিবারিক অভিবাসনের যে ব্যাপারটি রয়েছে বা পারিবারিক অভিবাসনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে যারা ভাই বোন মা বাবা বা ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে আসেন তাদের জন্য একটি কঠোর পদক্ষেপ এরই মধ্যে আপনারা জানেন হয়ে গিয়েছে। 75টি দেশে অভিবাসন নিষিদ্ধ করেছে, কিন্তু করলেও অনেকে অনেক জায়গায় অনেক তথ্য ছড়িয়েছে যে ইন্টারভিউ হচ্ছে, আবার বলা হচ্ছে যে সেটি চালু হবে। অনেক মানুষ অনেক কথা বলছেন, কিন্তু অভিজ্ঞ অ্যাটর্নিরা কি বলছেন সেই ব্যাপারটা নিয়েও আমরা আজ আলোচনা করব। সেই সঙ্গে আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে গ্রিন কার্ড থাকলেই কি আপনি নিরাপদ? কারণ এখন গ্রিন কার্ড আপনি যতক্ষণ না আমেরিকার নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত নানা রকমের বিধি নিষেধ রেস্ট্রিকশন আপনার জন্য অপেক্ষা করছে প্রযোজ্য। সেটি হয়তো আগে ছিল কিন্তু সেভাবে আইনের কঠোর প্রয়োগ ছিল না, এখন হয়তো সেটি প্রয়োগ অনেক কঠিনভাবে হচ্ছে। তাই এটা বলাই যায় যে আপনি গ্রিন কার্ড থাকলেই কি নিরাপদ, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়া অভিবাসনের আরও নানা দিক তো রয়েছেই, সেই সঙ্গে আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন। আপনাদের মনের যে প্রশ্ন আছে অভিবাসন নিয়ে সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজে, সেখানে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আমরা উত্তর দেব। আজ আমাদের এই সব ব্যাপার নিয়ে আলোচনা করতেন, আপনাদের নানা প্রশ্নের নানা তথ্যের উত্তর দিতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাটর্নি মিজানুর রহমান, উনি জুরিস ডক্টর অলসো। মিজান ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাকে সুযোগ দেওয়ায় টিভিএন 24 কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, আর দর্শকদের জন্য রইল শুভেচ্ছা। ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে এই একটি বৈরী আবহাওয়ার পরে, তুষার ঝড়ের পরে, ঠান্ডার মধ্যে আপনি কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন, ওয়ার্ম আছেন? ভালো আছি, ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। আপনি ভালো আছেন, অনেকেই ভালো আছে, কিন্তু আবার আমাদেরই কমিউনিটির অনেকেই হয়তো এখন দুশ্চিন্তায় দিন কাটছে, রাত কাটছে। আপনি জানেন যে অভিবাসনের যে ব্যাপারটি আমেরিকা জুড়ে হচ্ছে বিভিন্ন জায়গায়। যদিও বা আজকে একটি খবর আমরা আমাদের অন্য অনুষ্ঠানেও বলেছি যে মিনিসোটাতে আন্দোলনের পরে যে বর্ডার গার্ডের যে প্রধান কমান্ডার ভ্যাভিনো, ওনাকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেটি রয়েছে, কিন্তু তার যে অভিযান সেটি কি অবস্থা সেটি এখনো পর্যন্ত ব্যাখ্যা করেনি প্রশাসনের পক্ষ থেকে। আচ্ছা, আমরা আজ যেই বিষয়গুলো নির্ধারণ করেছি বেশ কয়েকটি বিষয় রয়েছে। শুরুতেই আমি একটু আপনার কাছ থেকে, আমরা গ্রিন কার্ড নিরাপদ কিনা সেটি জানবো, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার আগে যে প্রসেসগুলো রয়েছে, অনেকগুলো উপায় এই দেশে গ্রিন কার্ড পাওয়ার রয়েছে, সেখানে তার মধ্যে একটি বড় একটি উপায় ছিল বৈধ অভিবাসনের মাধ্যমে, পারিবারিক ভিসার মাধ্যমে অনেকেই বাংলাদেশ থেকে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসেন, কিন্তু 75টি দেশের নিষেধাজ্ঞার সঙ্গে বাংলাদেশও যুক্ত। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় নানাজন নানা রকমের তথ্য ছড়াচ্ছে। একটু আমি জানি যে এই জিনিসটা আপনি অনেকবারই বলেছেন বিভিন্ন জায়গায়, তারপরে একটু রিশাফল করে আমরা অন্য আলোচনায় যাব। সেটি হচ্ছে আসলে পারিবারিক ভিসা যে বন্ধ করা হলো, এখন অনেকেই বলছে ইন্টারভিউ হচ্ছে, বা অনেকেই বলছে সেটি চালু হবে, বা অনেকেই ফ্রডের আশ্রয় নিচ্ছে, অনেকে বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছে। আসলে জিনিসটা আসলে কি, পারিবারিক ভিসার ভবিষ্যৎটা আসলে আপনি কি মনে করছেন, কি দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। যখন কেউ সাধারণত জিজ্ঞেস করে কেমন আছেন, তখন হাজার কথা বলে ওনাকে বিরক্ত না করাই বোধহয় উত্তম। সেই জন্য বলেছি ভালোই আছি। তবে যেহেতু আপনি কথা তুললেন, একটু আগে একটা কথা বলেছেন অনেকেই দুশ্চিন্তায় আছি। কিরকম দুশ্চিন্তায় কিরকম মানুষরা আছেন সেখানে আমি একটু বলি। আমাদের জাজরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন। হ্যাঁ, এই যে ফেডারেল প্লাজাতে একদিন কথা নাই বার্তা নাই 10 জন জাজকে সরিয়ে দেওয়া হলো এক কলমের খোঁচায়। তো বাকিরা, আমি যেহেতু এখানে 27 বছর ধরে এখানে কোর্টে যাই, হ্যাঁ, আমি 99 সালে 15ই ডিসেম্বর এখানে শপথ নেই, জুরি ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে। তো সেই থেকে আমি অনেক জাজকে চিনি। যেমন
তারা আমার থেকে আরো অনেকে আরো ভালো জানে গেল। আমি তাদের মধ্যে ফিল করি তারা ভীত। হ্যাঁ, কোন একটা সিদ্ধান্ত নিতে তারা চাইলেও অনেক কিছু পারে না। হ্যাঁ, তো ফলে আমি মনে করি শুধু যে কমিউনিটির আমাদের ভাই বোনরা ভীত তা না, জাজরা নিজেরাই ভীত। 10 জন জাজ এক বিকেলে নাই, শেষ কথা। তো সুতরাং বুঝতেই পারতেছেন কি অবস্থা। আজকে সকালে একটা হিয়ারিং ছিল, আমি নিউ জার্সি থাকি, তুষারপাতের কি অবস্থা আপনি তো বুঝতেই পারতেছেন। যদি ওইখান থেকে আমি লাইন না পাই, আমি অনলাইনে চেষ্টা করবো, যে আমি আসতে পারি নাই। গতকাল সকালে আবার সে গেল হাসপাতালে, ডাক্তার আমি এখানে আসলাম 22 মাইল বেগে, যেখানে 65 মাইল হচ্ছে তাও চলে আসছি, রাতে থেকেছি, যাতে করে এইখানে কোনো মানে যদি ওই ভদ্রলোক না যায়, যদি আমি না যাই, এক কলমের খোঁচা থেকে ডিপোর্টেশন অর্ডার দিয়ে দিতে পারে। তো ফলে আমরা সবাই ভীত। তারপরে রাত্রেবেলা 11:30টার সময় আমি ইমেলটা পেলাম, হা করে তাকিয়েছিলাম কখন ইমেল আসে যে আজকে এটি কোর্ট হবে না। তো চিন্তা করে দেখেন, এটা তো আগেই জানা ছিল, আগেই করতে পারতো। সেই রাত 11:30টায় গিয়ে করেছে যে কালকে কোর্ট হবে না। এবং আমি এই ভদ্রলোককে এই 11:30টার সময় নিজে ফোন করে বলেছি কালকে আসবেন না, এই বরফের মধ্যে কোর্ট হবে না, আমি যখন নিশ্চিন্ত হলাম। ফলে আমরা সবাই আমি বলবো আমরা ভীত, সন্ত্রস্ত, কেউই সুযোগ নিতে চাচ্ছি না। আমি গত 2 রাত ধরে অফিসে থাকতেছি, বাস নাই, যেতে পারছি না, আবার সকালবেলা কোর্ট। ফলে আমি যদি আবার না আসতে পারি, ফলে এই হচ্ছে বর্তমান অবস্থা। সুতরাং আমাদের ভাই বোনরা যে তটস্থ থাকবে, সন্ত্রস্ত থাকবে, এটাতে আমি অবাক হচ্ছি না। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটার উত্তরে এখন প্রথমে যেটা বলি সেটা হচ্ছে না, কোনো কিছুই বন্ধ হয় নাই। ঠিক আছে, কথাটা হচ্ছে সিদ্ধান্তটা নিতে দেরি হবে, কোনো কিছু বন্ধ হয় না। এই মাসেও অনেকে আসবে, ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ হচ্ছে। হ্যাঁ, ইভেন আমি আরেকটা বিষয়ে গতবার কথা বলেছি, যাদের গ্রিন কার্ড সোকল নষ্ট হয়ে গেছে তারাও অ্যাপ্রুভাল নিয়ে আসতেছে, এই আমারই ক্লায়েন্ট। সুতরাং সবকিছুই চলছে, কিন্তু সবকিছুই এখন একটু শক্ত, মানে ওই একটু লেট হচ্ছে, বিকজ কেউই সুযোগ নিতে চাচ্ছে না। একটা মানুষকে তারা দিয়ে দিল বেশি চেক টেক না করে, যদি পরে দেখা যায় যে সে একজন সন্ত্রাসী হতে কার্যক্রম করলো, তখন তার চাকরিটা কই থাকবে। ফলে কেউই খুব সাবধানে, সবাই খুব সাবধানে এগুচ্ছে, সমস্ত কিছু চেক টেক করে। হ্যাঁ, 10 বার এক জায়গায় মানে একবারের জায়গায় 10 বার চেক করতেছে, করে তারপর সিদ্ধান্ত দিয়েছে। এবং একটা যে পজ কথাটা শুনেছেন, এটা মানে বাতিল হয়ে যাওয়া না, বন্ধ হয়ে যাওয়া না। হ্যাঁ, সিদ্ধান্তটা দিতে একটু সাবধানে দেওয়া হচ্ছে, এই হচ্ছে বর্তমান অবস্থাটা। না, সেক্ষেত্রে আপনি বললেন বাতিল হওয়া না, কিন্তু পারিবারিক ভিসার জন্য যারা অপেক্ষমান আছে তারা তাদের ডকুমেন্টগুলো সাবমিট করবে যে রেগুলার নিয়মে। তারপরে তাদেরকে যদি কনসাল জেনারেল অফিসে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয়, ইন্টারভিউ ফেস করবে। এগুলোতে আপনি বলছেন কোনো আটকানো নাই, শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্তের তারা আপাতত বন্ধ রেখেছে, এটাই তো? জি 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 কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবচেয়ে বড় জিনিস যেটা, সিকিউরিটি চেকটা। হ্যাঁ, আপনি কে, এই জিনিসটা শিওর হওয়া, এটা একটা বিষয়। আরেকটা বড় বিষয়, হচ্ছে আমাদের যে দেশটা, আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আমরা যেখান থেকে এসেছি, সেই দেশের মানুষের উপর একটা স্টেরিওটাইপ থিঙ্কিং হয়ে গেছে। ওনারা এসেই এখানে ওয়েলফেয়ার মানে গ্রহণ করবে, পাবলিক চার্জ। এই হ্যাঁ, তো এই যে মানে ব্যাপারটা হচ্ছে, এই যে পাবলিক চার্জ ইস্যুর ভিত্তিতে এই যে ব্যাপারটা, যে আপনি এই দেশে আপনি যদি গ্রিন কার্ড নিয়ে আসেন, আসলে আপনি সরকারের উপরে বার্ডেন হবেন কিনা, রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন কিনা। তো ধরেন আপনাকে মনে করা হলো আপনি বার্ডেন হবে না। হ্যাঁ, আপনার পিটিশনার দিয়েছে, I-864 দিয়েছে, এফিডেভিট অফ সাপোর্ট দিয়েছে, ওনার হয় নাই, তাতে কি হয়েছে, আরেকজন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারপরেও দেখা গেলো আসার পর থেকেই মানে কিছু কিছু ঘটনা ঘটছে, এবং সেটা কিছু কিছু না, এমন একটা পর্যায়ে চলে গেছে যখন স্টেরিওটাইপ থিঙ্কিং এর মাধ্যমে ওরা ধরে নিয়েছে এই দেশের যাহারাই আসিবে তাহারাই এগুলো করিবে। ফলে পুরো দেশের যারা যারা অন্যরা আছে, যারা হয়তো করবে না, তাদের উপরেও খড়গটা নেমে আসছে। এই দুটা বিষয়, একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেফটি চেক, আর একটা হচ্ছে পাবলিক চার্জ ইস্যুতে যে তাদের ব্যাপারে চিন্তা, যে তারা এসে
গভর্নমেন্টের উপরে, রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট হবে কিনা, এই দুইটা ইস্যুতে তারা একটু শিওর হতে চাচ্ছে। তার মানে এটা অনেক দর্শকও প্রশ্ন করেন বা আমাদেরও প্রশ্ন, যেটি হচ্ছে এই যে ফ্যামিলি পারিবারিক অভিবাসন ভিসার ক্ষেত্রে যে স্পন্সরের একটা ব্যাপার থাকে, যারা স্পন্সর করছে এখন হয়তো আগে হয়তো তারা এত কিছু খেয়াল করতো না, আপনি বলছেন যারা স্পন্সর করছে এখন তাদেরকে পুরো দায়িত্ব নিয়ে স্পন্সর করতে হবে এবং সেই জায়গাগুলো ভেটিং, যেটাকে আপনি বারবার বলছেন এক্সট্রুনিং ভেটিং করা, সেটি নিশ্চিত করেই হয়তো বা তারা এই ভিসা ডিসিশনটা চালু করবে। আপনার কি মনে হয়, মানে আশাবাদ কি? এটা আমি এই জন্য বলছি যে এই এখনো লোক আসতেছে, লোক আসা বন্ধ হচ্ছে না, এই মাসেও আসবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বললেন সেটা ঠিকই, সেটা হচ্ছে বেশ আগে শুধু একটাই এফিডেভিট অফ সাপোর্ট ছিল, I-134, সেটা ওই F1 স্টুডেন্ট হয়ে আসতে যেটা লাগতো বা কোনো কোনো সময় এমপ্লয়মেন্ট বেসডও কোনো ক্ষেত্রে লাগে, সেইটাই একমাত্র ছিল। তারপরে ফ্যামিলি বেস, কিন্তু ওইটা সর্ট অফ এনফোর্সেবল ছিল না। হ্যাঁ, তারপরে I-864 যে এফিডেভিট অফ সাপোর্ট, এটা পুরোপুরি এনফোর্সেবল। হ্যাঁ, যে আপনি যদি ইভেন ডিভোর্সও হয়ে যায় তারপরেও আপনি বাধ্য, হ্যাঁ, আপনি ইভেন আপনার কোর্ট অর্ডারে আপনি চাইল্ড সাপোর্ট দিবেন, স্পাউসাল সাপোর্ট দিবেন, ওগুলো সব আছে, তারপর আপনি এইটার অধীনে আপনি বাধ্য। হ্যাঁ, যে এই যে মানে আপনি যে পিটিশনার হিসাবে যে মানে এফিডেভিট অফ সাপোর্ট দিয়েছেন যে উনি যদি কোনো এই ধরনের সিচুয়েশনে পড়ে তখন আপনি ওনাকে টেক কেয়ার করবেন, সেটা এখনো এনফোর্সেবল এবং বাধ্য। কিন্তু ওইটার জন্য যেই ধরনের যে সময় এবং অর্থের যে ব্যাপার লাগে, যে ফেডারেল গভর্নমেন্টকে যদি এরকম সু করতে হয়, এরকম তাকে পেতে হয়, তখন গিয়ে তারা যে জিনিসটা চায় যে আপনি যে জয়েন্ট স্পন্সরশিপটা দিবেন। ধরেন একজন আছে তো উনি তো আত্মীয়ই, এটা জানাই যে আপনার ছেলে কি মেয়ে আপনাকে আনতেছে, আপনার ভাই বা বোন আপনাকে আনতেছে, এটা তো ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের এনাফ ইনকাম না থাকায় আপনি আরেকজন, হ্যাঁ, মানুষকে দিয়ে জয়েন্ট স্পন্সর, সেখানে থার্ড পার্টি স্পন্সর আপনি বলছেন? জি, থার্ড পার্টি স্পন্সর নেই, মানে আরেকজনের থেকে স্পন্সর নেই। হ্যাঁ, জয়েন্ট স্পন্সর যে ব্যাপারটা, তো সেখানে তারা দেখতে চায় যে উনি অ্যাকচুয়ালি কে। খুব ঘনিষ্ঠ না হলে আপনার তাদেরকে গ্রহণ করতে চায় না, তখন আমরা আবার একটা স্পেশাল এফিডেভিট দিই যে বাল্য বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ইত্যাদি, একসাথে কাজ করে বিভিন্ন কিছু, কারণ সবারই আত্মীয় স্বজন এরকম থাকে না, আর এগুলো দিতে মানুষের চায় না এবং এটা দিতে সাবধানে দেওয়া উচিত। আমি কারো ক্ষতি হোক এটা আমি চাই না, কিন্তু কথা হচ্ছে এই যে দিবে, এখন যদি তাদেরকে গভর্নমেন্ট এখন যেরকম শুরু হয়েছে, তো যারা যারা এই ধরনের বেনিফিট গুলা নিয়েছে তাদের স্পন্সরদেরকে যদি ধরে আমি অবাক হব না, কারণ এটা এনফোর্সেবল, একেবারে ভালোভাবে লিগালি এনফোর্সেবল। এবং ওই যদি এই যখন এই আবহাওয়া, তখন তাদের বিরুদ্ধে যদি গভর্নমেন্ট শুরু করে যে আপনার থেকে টাকা নিব, আপনি স্পন্সরশিপ দিয়েছেন, আমি অবাক হব না। এই হলো কথা। না মানে তার মানে হচ্ছে আরো তো 3 বছর রয়েছে এই প্রশাসনের, আরো অনেক কিছু দেখার বাকি অপেক্ষা আছে মানুষ হয়তো বা হতে পারে। যেমন আজকে একটি সংবাদ রয়েছে, বাংলাদেশে যারা ভিজিট ভিসা বা আসতে চাচ্ছেন তাদেরকে এখন, আগে যেমন 5 বছরের ভিসা দিত, মাল্টিপল এন্ট্রি ছিল, সেটি এখন 90 দিনে নিয়ে আসা হয়েছে এবং সেটি সিঙ্গেল এন্ট্রি, ভিসা বন্ড তো রয়েছেই। আমরা এটা নিয়ে একটু কথা বলবো, এছাড়া আপনি গ্রিন কার্ড নিয়েও কথা বলবেন। আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের ফোনে, মিজান ভাই একটু প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে আসছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন। কোশ্চেন ছিল, আমার প্রথম কোশ্চেন হলো যে আমি ইউএস সিটিজেন, আমি পাসপোর্ট রিনিউয়াল করব, এইটার ফিটা আসলে $130 আমি জানি, কিন্তু যখন আমি পোস্ট অফিসে গিয়েছিলাম ওরা লিখে দিছে যে $112.05, সেই জন্য আমি কনফিউজ, এটা জানতে চাচ্ছি। আর এক সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে স্পন্সর করা, আমি কাউকে স্পন্সর করলাম, এটা কি 5 বছর পরেও আমার দায়িত্ব থাকবে, না 5 বছর পর্যন্ত আমার দায়িত্ব থাকবে, এইটাই। আর ও রিনিউয়ালের ফিটা কত, 1 মাসের জন্য পেতে গেলে কত টাকা লাগে, এটাই আমার কোয়েশ্চেন। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। মিজান ভাই, আপনি শুনলেন আমাদের দর্শকের দুটো প্রশ্ন ছিল। আমি শুনেছি, আমি বলি প্রথম প্রশ্নের উত্তর আমি দিব না, বিকজ আমি জানি না। হ্যাঁ, এটা এখানকার থেকে ওই যে যেখানে জিজ্ঞেস করেছেন আপনি, ওই কি যেন বলে পোস্ট অফিসে, হ্যাঁ, ওনারা এটার বেস্ট উত্তর দিতে পারবে, ওখানে আপনি জিজ্ঞেস করে নেবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যার জন্য স্পন্সরশিপ দেওয়া হলো
একটা হচ্ছে 40 কোয়ার্টার্স বলে একটা জিনিস আছে, হ্যাঁ, যে উনি যদি 40 কোয়ার্টার্স করে ফেলে, হ্যাঁ, এবং প্রতি বছর ম্যাক্সিমাম 4 পয়েন্ট পাওয়া যায়, হ্যাঁ, তো এইভাবে করে যদি উনি 40 কোয়ার্টার করে অথবা সিটিজেন হয়ে যান, হ্যাঁ, অথবা স্পন্সর যদি আল্লাহ না করুক মারা যান, হ্যাঁ, এই না হলে আপনার এই দায়িত্ব থেকে যায়। তো সুতরাং এটা যত তাড়াতাড়ি উনি সিটিজেন হয়ে যাবেন তত ভালো খবর আর কি। না, কিন্তু কত বছর পরে আরেকজন আবার স্পন্সর করা যায়, এরকম কোনো নিয়ম আছে কিনা বাধা ধরা? ব্যাপারটা হচ্ছে ওই যে যেটা বললাম, উনি সিটিজেন হয়ে গেল, হ্যাঁ, উনি 40 কোয়ার্টার্স করলো, ওকে, হ্যাঁ, ওই এগুলো না করা পর্যন্ত এটা নির্ভর করে যে কতদিন লাগলো তার এগুলো হতে, হ্যাঁ, তো সেই অনুযায়ী সিদ্ধান্তটা হবে। হ্যাঁ, আমরা সেটাও আলোচনা করছিলাম একটু আগে যে স্পন্সরশিপের ব্যাপারে এখন অনেক সতর্ক থাকতে হবে, কারণ আপনি আশঙ্কা করছেন, মানে আশঙ্কা বলতে মানে অবাক হওয়ার কোনো কারণ নেই, অনেক কিছুই ঘটতে পারে, আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই ঘটছে। এর আগে আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে বাংলাদেশে ভিসা প্রক্রিয়া, বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা, নন সিটিজেন ভিসার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখন এই গতকালকে একটা নতুন মেমোরান্ডাম, সেখানে এখন 90 দিনের ভিসা দেওয়া হচ্ছে এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে, যেটা আগে হয়তো 5 বছর ছিল, মাল্টিপল এন্ট্রি ছিল, এবং আবার বলা হচ্ছে যে ভিসা পাওয়ার পরে বন্ড দিবে। অনেকে হয়তো অনেক ভুল বুঝতে পারে, অনেকে আগে বন্ড দিচ্ছে, অনেক অসাধু লোক এগুলোতে প্রতারিত হচ্ছে। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, এটা একটা তথ্য, এটা একটা ইনফরমেশন যে হ্যাঁ, বাংলাদেশে এখন আর মাল্টিপল 5 বছরের ভিসা খুব কম ইস্যু হচ্ছে, বিশেষ করে B1 B2 এর ক্ষেত্রে। আমি এই কারণে এই প্রশ্নটা আপনাকে করছি যে এই যে জিনিসটা, এই তারপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম আরো অনেক কিছু, সবকিছু মিলিয়ে অভিবাসন ব্যাপারটা বা আমেরিকাতে মানুষের প্রবেশ ব্যাপারটা মানে কতটা কঠিন হচ্ছে, কি আরো কি কঠিন অপেক্ষা করছে, নাকি এটাই মোটামুটি সর্বোচ্চ কঠিনের মধ্যে আমরা আছি? আচ্ছা, প্রথমে আমি বলে নেই, মানে সবসময় এটা আগেও ছিল, আপনাকে 7 দিনের জন্য থাকতে দিতে পারে, আপনার ভিসা যেই কদিন যেভাবেই দেখ, আপনি ওইটা দেয় হচ্ছে আপনি কোন একটা পোর্ট অফ এন্ট্রিতে আসা পর্যন্ত এই রাইটটা দেয়। এইখানে আসার পরে সিদ্ধান্তটা হবে আপনি এখানে কতদিন লিগালি থাকতে পারবেন। আচ্ছা, এবং তার মধ্যে যদি 7 দিনের জন্য দেয়, কি ওই দিনই আপনাকে ফিরিয়ে দেয় যে আপনি এনাফ আসছেন এই দেশে, আর থাকতে হবে না, মানে আর ঢুকতে হবে না, আপনি তাজমহল দেখবেন, অনেক দেখছেন, আর আসতে হবে না, কারণ 2 দিন পরে পরে উনি আসেন। ওনাকে যদি ফিরিয়ে দেওয়া হয় আমি অবাক হব না। আপনি এখানে কেন আসছেন, আমি একটা কনফারেন্স আছে, কনফারেন্স কত দিনের, 4 দিনের, 7 দিন দিয়ে দিল, কিচ্ছু করার নাই, মাল্টিপল এন্ট্রি না দিয়া, হ্যাঁ, আপনার যে সিঙ্গেল এন্ট্রি এটা আগেও ছিল। এগুলা হচ্ছে যেহেতু দেখা গেছে যে স্টেরিওটাইপ একটা থিঙ্কিং শুরু হয়েছে যে এখানে আসলে আর যায় না, এই যে ব্যাপারটা, এখান থেকে এই সিদ্ধান্তগুলো, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত। এটা যদি মাল্টিপল আপনাকে দিল সিঙ্গেল এন্ট্রি 3 মাস, আরেকজনকে যদি 5 বছরের মাল্টিপল এন্ট্রি দেয়, আমি অবাক হব না। এগুলোর কোনো মানে একবারে স্ট্রেইট কাট শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ, মানে আপনি বলছেন আসলে আপনি পেতে পারেন 5 বছরের জন্য। সরি, বলেন। আপনি বলছেন মানে এরকম বাধা ধরা কোনো নিয়ম নেই, সেটি আসলে যখন আসছে যিনি, তার সিচুয়েশন, তার অবস্থার উপরে নির্ভর করছে। ইনফর্মাল কাস্টম অফিসাররা আসলে কি ধরনের ভিসা অফিসারের মানে যখন ভিসাটা পাবেন, হ্যাঁ, আপনি বলছেন যেটা 3 মাসের জন্য কি সিঙ্গেল এন্ট্রি, এটা ওই যে মানে এম না দিয়ে, মানে সিঙ্গেল এন্ট্রি মোট কথা হলো এটা দিয়ে দিবে। এটা ডেফিনেটলি না হলে তার আপনি বলতেন না। আমি এতটুকু জানি, আপনারা জনগণের সাথে যোগাযোগ অনেক বেশি জানেন, দ্যাটস ফাইন, কিন্তু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশনের ব্যাপার। এটা যদি অনেকে আরো বেশি পায়ও আমি অবাক হব না, কিন্তু কথাটা হচ্ছে যদি এটার চেয়ে কমও দেয় সেটাও আমি অবাক হব না। এই পুরো ব্যাপারটা হচ্ছে ডিসক্রিশনারি, হ্যাঁ, যে আপনাকে কি মনে হয় যে আপনি ওখানে গেলে থেকে যাবেন, আপনি আপনার দরকার হচ্ছে এতটুকু, আপনি যদি বেশি দিন থাকেন তখন আপনি অন্য কিছু করতে পারেন। এই যে ব্যাপারটা, এই জিনিসগুলা মানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে তারা পছন্দ করে না, সোজা কথা, এই তো ঘটনাটা। তো এবং তথ্যটা আপনি দিলেনও, চলেন আমরা আরেকটা ব্যাপারে আলাপ করি যে হ্যাঁ এই ইনফরমেশন আছে, কিন্তু এর মধ্যেই ওই যে বললাম পথের বাঁক আছে, কিন্তু সেটি শেষ কথা না, জীবনের পথ অনেক বহুদূর। আপনাকে 3 মাস দিকে আপনি 3 মাসে আসেন না, দেখা যাক একটা কি হয়, তারপরটা পরে দেখা যাবে। আপনি এখানে আইসেই আপনার যতদিন পর্যন্ত আপনার এখানে দিল, 7 দিন দিল, 7 দিনের মধ্যে আপনি অন্য কিছু ফাইল করতে পারেন, স্ট্যাটাস চেঞ্জের, স্ট্যাটাস এক্সটেনশনের জন্য আপনার দরকার পড়লে আপনি করবেন। আপনি এত ভয় টয় পাওয়ার কিছু নাই। এই দেশ
এরকম করতেছে, করতে দেন। আরেকটা কথা আপনি বলছিলেন আরো 3 বছর থাকবে, এগুলা আমি খুব একটা গ্রহণ করলাম না। আমি আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট তর্ক করতে চাই। কেন তর্ক করতে চাই? যেমন এখানে এখন একটা খুব ভয়ঙ্কর একটা জিনিস আছে, এবং সেটা এই আমলে হয় নাই, আগের আমলে হয়েছে। সেটা কি? আপনি যদি সাউদার্ন বর্ডার দিয়ে ঢুকেন, হ্যাঁ, আপনি অ্যাসাইলাম পান না। ওই সিএলপি বার একটা জিনিস আছে। আরে আশ্চর্য! আপনি যদি ভিসা টিসা নিয়ে পরিবার পরিজন নিয়ে কি সুন্দর এয়ারপোর্টে সবাইকে বিদায় টিদায় দিয়ে আসা, হ্যাঁ, এয়ারপোর্টে দিয়ে এখান পর্যন্ত আসতে পারেন, তারপরে তো সবই ভালো খবর। বরং যারা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় পর্বত পার হইয়া আরেকটা লোক, পাশের লোকটা মারা গেছে, তাকে আপনি ধরতে পারেন না, আপনার চলে যেতে হয়েছে, নাহলে আপনিও মারা পড়বেন। এইরকম করে কেন আসে? তার জীবনের ভয় আছে। আপনি এয়ারপোর্ট দিয়ে আসতে পারলে আপনার জীবনের ভয় কোথায় গেল? তারা অ্যাসাইলাম করতে পারবে, আপনি এই বর্ডার দিয়ে আসলে অ্যাসাইলাম করতে পারবেন না। এইগুলোর কোনো মানে ব্যাপারটা কি? এবং সেটা এই আমলে হয় নাই। না, সেটা ঠিকই বলছেন। মানে এটার এরকম সাথে রিপাবলিকান আর ওই যে ডেমোক্রেটের ব্যাপার নাই। দিস ইজ হোয়াট ইট ইজ। এটাই আমলে হয় নাই। তাহলে এখন আপনি বুঝেন যে এইটার সাথে এই বর্তমান বলে কোনো কথা নাই। বলে আইন তো তারা আইনই, আমাদেরকে আসলে চায় না। মিজান ভাই ঠিকই বলছেন। মানে ল তো ল সবসময় একই রকম থাকা, হয়তো সেটার প্রয়োগ কিরকম, কতটা কঠোর হবে বা কতটা একটু রিল্যাক্স হবে সেটি নির্ভর করে। আমাদের অনেক দর্শক টেলিফোনে রয়েছেন, অনলাইনে রয়েছেন। আমরা একটু দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আসি। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি প্রশ্নটি করুন। আরেকজন দর্শক, দুঃখিত, আগের লাইনটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, আপনি কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই ভাই আমার নাম হইলো বুরহান। আচ্ছা বুরহান ভাই, বলুন। আমি আমি মেক্সিকান থাকি। আমি এখানে অ্যাসাইলাম কেস মারছিলাম। অ্যাসাইলাম কেস মারিয়া আমার অ্যাসাইলাম কেস ইচ্ছা ডিনাই গেছে। এখন আমি একটা আপিল করছি বিআইএ। আচ্ছা আমি এবার আমি ম্যারেজ করছি, আমার ম্যারেজ কেস মারছিলাম। তখন আমার ওয়াইফ আসলা গ্রিন কার্ড দাঁড়িয়ে। তো গ্রিন কার্ড দাঁড়িয়ে আসলার পরে আমার ওয়াইফের সিটিজেনশিপ লইছেন, লইয়ার একটা আপডেট দিছেন। আপডেট দেওয়ার পরে এখন I-130F2 বইছে। এখন আমার এখানে তো কোনো I-94 নাই, I-94 ফর্ম নাই। তো I-94 ফর্ম ছাড়া এখানে আমার ক্রেডিবল ফেয়ার আছে আর অ্যারাইভেন এলিয়েন আছে। অ্যারাইভেন এলিয়েন আর ক্রেডিবল ফেয়ার এটার দ্বারা কেটে আমি কিন্তু এখানে গ্রিন কার্ড পাই মনে। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের সঙ্গে তো আমাদের বিশেষজ্ঞ অতিথি উত্তর দিবেন। মিজান ভাই, আপনি শুনছেন উনি যে প্রশ্নটি আপনার করেছেন? অবস্থা, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনার অবস্থা খুবই ভালো, মানে সালাম মানে কি, শুভেচ্ছা গ্রহণ করুন। হ্যাঁ, আপনার অবস্থা খুবই ভালো। আচ্ছা, প্রথম কি যে আপনার I-130 অলরেডি পিটিশন করা হয়েছে, সেটা আপনি আপডেট করেছেন। এখন আপনার যেটা করতে হবে, যেহেতু আপনি বললেন আপনি অ্যারাইভিং এলিয়েন, মানে আপনার ওই নোটিস টু অ্যাপিয়ার যেটা দিয়েছে বর্ডারে আপনি ধরা পড়ে, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম লোককে ওটা সেকেন্ডটা দেয় যে আপনি EWI, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, আপনি পেয়েছেন অ্যারাইভিং এলিয়েন। এটা অত্যন্ত ভালো খবর। হ্যাঁ, আপনি লফুলি এখানে প্রবেশ করেছেন। হ্যাঁ, যেমন ভিজিট বিষয় আপনি, মানে ব্যাপারটা হচ্ছে আপনি ভিসা নিয়ে বা না নিয়ে হোক বর্ডারে এসছেন, আপনি ইন্সপেক্টেড হয়েছেন এবং তারপরে আইদার এডমিটেড হয়েছেন, যেমন B2 ভিসাতে এডমিটেড হয়েছেন, অর আপনি অ্যারাইভিং এলিয়েন বা আগে এক্সক্লুশন প্রসিডিং ছিল, আপনি পেরোলের ভিতরে ঢুকেছেন। ওইটাও আপনার লফুল সাম সর্ট অফ অ্যাডমিশন না, এটা কিন্তু লফুল এন্ট্রি। এবং এই ধরনের যদি আপনার থাকে অ্যারাইভিং এলিয়েনের ওই নোটিস টু অ্যাপিয়ারটা থাকে, তাহলে আপনি এখন কোর্টেও যেতে হবে না, কোর্টে পরে যাবেন, আসতেছি। আপনি একই সাথে ইমিগ্রেন্ট, ধরেন আগে আপনি ইমিগ্রেন্ট পিটিশন করেন নাই, দরকারও ছিল না। আপনার ওয়াইফ এখন, বেগম সাহেব এখন সিটিজেন হয়েছেন, আপনি I-130, 485, I-864 এফিডেভিট অফ সাপোর্ট, ওয়ার্ক পারমিট, এগুলা সব একসাথে, খবরদার I-131 এটা করবেন না, গেল। এই সবকিছু একসাথে মিলিয়ে রেগুলার USCIS এ আপনি ফাইল করতে পারবেন এবং করবেন যখন, এবং আপনার এই ডিপোর্টেশন অর্ডার থাকাকালীনও USCIS আপনাকে গ্রিন কার্ড দিতে পারে। ওইটা করিয়ে ওই গ্রিন কার্ডটা দেখে আপনি মোশন টু রিওপেন টু টার্মিনেট প্রসিডিংস, হ্যাঁ, কারণ নাহলে ভবিষ্যতে আপনার প্রবলেম হবে, ওইটা আপনার টার্মিনেট করাতেই হবে। কিন্তু ওই গ্রিন কার্ডটা নিয়ে তারপরে আপনি আবার BIA-তে গিয়ে, আবার আমি যদি BIA-তেও মানে ডিপোর্টেশন অর্ডারটা সাসটেন্ড হয়ে থাকে, হ্যাঁ,
তাইলেও আপনি মানে ওইখান থেকে এটা টার্মিনেট করিয়ে নিতে পারবেন, ফলে আপনার অবস্থা বেশ ভালো। ধন্যবাদ আপনাকে। প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। মানে আপনি যে জিনিস নিয়ে চিন্তিত, আসলে আমাদের লয়ার যেটি বলছেন যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বাট কিছু প্রসিকিউর মেনটেন করা। আমাদের আরো দর্শক রয়েছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আলম বলছিলাম আটলান্টা থেকে। হ্যাঁ বলুন আলম ভাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমার আম্মার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। উনি গ্রিন কার্ড নিয়ে এদেশে এসেছিলেন 19 সালে। কোভিডের সময় উনি ফেরত যান, তারপরে আর আসতে পারেননি। ওনার গ্রিন কার্ডের মেয়াদ 27 পর্যন্ত। আমি ওনার এক বছর আসে নাই। আমি SP1 অ্যাপ্লাই করেছিলাম, সেটা ডিনাই হয়েছে। এখন আমি কি করতে পারি? আচ্ছা, তারপরে আপনার আরেকটা প্রশ্ন। একটু যদি আপনি কি শুনেছেন কিনা কি অ্যাপ্লাই করেছেন এবং সেটা ডিনাইড হয়েছে SB1? SB1, জি। আচ্ছা, থ্যাংক ইউ, আমার শুভেচ্ছা নেবেন। আচ্ছা, তো প্রথমে ওই SB1 করাটাই উত্তম, এই একটা গেল কথা। আরেকটা জিনিস আমি এটা দেখেছি, এই মুহূর্তেই এটা চলতেছে, ওনার গ্রিন কার্ডের মেয়াদ আছে, উনি চলে আসছেন। তো চলে আসছেন, কিন্তু এখানে আসলে তো দেখা গেল যে উনি প্র্যাকটিক্যালি যেটা হয়, উনি গ্রিন কার্ড অ্যাবান্ডন করেছেন, 1 বছরের বেশি পারমিশন ছাড়া থেকেছেন। তো তখন ওনাকে যেটা করেছে, ওনার ওই মানে সকল গ্রিন কার্ডটা, মানে ওইটা খুব বিশেষ বড় কথা না, ওনার পার্মানেন্ট রেসিডেন্স আছে কিনা সেটা কথা। তো ওই কার্ডটা রেখে দিয়ে ওনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে গেছে। হ্যাঁ, ওনাকে যেতে ভিতরে আসতে দিয়েছে, কিন্তু এখন আর উনি গ্রিন কার্ড হোল্ডার হিসাবে আসে নাই। হ্যাঁ, উনি অ্যারাইভিং এলিয়েন হিসাবে উনি ওই কোর্টে ওনাকে পাঠিয়ে দিয়েছে। তো ওরকম হচ্ছে, এবং আমরা ওখানে যেটা করি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করি কোর্ট প্রসিডিংসে জিতে প্রসিডিংসকে টার্মিনেট করানোর জন্য। ওটা হবে, এবং মিনিং উনি ওনার গ্রিন কার্ডটা ফিরে পাবে, পার্মানেন্ট রেসিডেন্সটা। তো SB1 আমার এই কয়েকদিন আগে অ্যাপ্রুভও হলো, আবার কয়েকদিনের মধ্যে একটা ডিনাইও হয়েছে। তো ওইটার জন্য বেস্ট হয় আপনি আলাদাভাবে ওই যে রিকনসিডারেশন এগুলোতে না গিয়ে আপনি আবার করেন ঠিক মতো, মানে একটু আর একটু ওখান থেকে তো আপনি অনেক কিছু শিখেছেন, যে SB1 করেছেন, মানে ওই যে বলেন না শিখছে কোথায় ঠিকছি যেটায়। হ্যাঁ, তা আপনি ওখানে যে ধরনের প্রবলেমগুলো ছিল ওগুলা কারেক্ট করে আপনি অ্যাপ্লাই করেন, আবার অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তো করলে দের ইজ এভরি চান্স এটা হয়তো হয়ে যাবে। কারণ মেইন ব্যাপারটা হচ্ছে ওনাকে দেখাতে হবে ওনার ইন্টেনশনটা এখানেই ছিল, ওনার আত্মীয় স্বজন, ওনার এই যে যেমন ওনার ছেলে এখানে, হ্যাঁ, ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন কিছু ছিল, এবং ফর হোয়াটএভার রিজন, হ্যাঁ, উনি সামাও, যেমন হয়তো আপনার বাবা অসুস্থ বাংলাদেশে, ওনাকে ছেড়ে উনি আসে কিভাবে, সে মানে এই ধরনের বিভিন্ন কিছু থাক, উনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা হচ্ছে না, হোমিওপ্যাথিকে গিয়েছেন, আয়ুর্বেদিতে গিয়েছেন, জমি জমা নিয়ে বিরোধ ছিল, সেগুলো শেষ করতে করতে এরকম বহু কিছু আছে যেগুলো হয়তো আপনি তখন ভাবেন না যখন অ্যাপ্লাই করে দিয়েছেন, ভাবছেন যে অ্যাপ্লাই করেছেন আর এটা হয়ে যাবে, হয়তো হয় না, আবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আসলে মিজান ভাই, আমাদের অনেক দর্শক আসলে অনলাইনে আছেন, আমাদের অনেক দর্শক টেলিফোনও আছেন। আপনি আশা করি একটু সংক্ষেপে উত্তর দিলে আমাদের অনেক দর্শকের আমরা টেলিফোনগুলো নিতে চাই, একটু খুলে কথা বলি, কিন্তু তো আমাকে থামাই দিয়ে, আপনি যখন জান আপনি থামাই দিয়ে। আচ্ছা, ঠিক আছে। কে আছেন ফোনে? আপনি নাম, আচ্ছা আপনাদের কে আছেন লাইনে? জি, আমি আছি। আমার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। জি, ওনার হচ্ছে আপনার B1 B2 ভিসা আছে। উনি যদি B1 B2 ভিসায় এসে ওই গ্রিন কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করে USCIS এ গিয়ে, এভাবে কিছু করতে পারি কিনা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুনলেন মিজান ভাই, যে উনি যদি ওনার B1 B2 ভিসা যদি থাকে, হ্যাঁ, ওনার গ্রিন কার্ড হলে ওইটা কিভাবে থাকলো আমি শিওর না, বাট ইন এনি কেস যদি ওইটা দিয়ে উনি এইখানে চলে আসতে পারে B1 B2 তে, তাইলে এটা বেটার হবে, কারণ তাইলে ওনাকে আর ফেরত যেতে হবে না। এইখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে কোনো পজ নাই, এবং এটা যদি 6 মাসের মধ্যে ইন্টারভিউ চলে আসে ওনার গ্রিন কার্ড হয়ে যায়, আমি অবাক হব না। এবং ওনার ইমিডিয়েট রিলেটিভ আছে, ওনার ছেলে সিটিজেন,
হ্যাঁ, এই জন্যই উনি মাকে আনতে পেরেছেন। তো ওইভাবে করে উনি আবার গ্রিন কার্ড করে নিলেন, আসার পরে 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট হয়ে যাবে। হয়তো উনি কাজ করবেন না, কিন্তু এগুলো টেগুলো হয়ে ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, এগুলো সবকিছু যা করার। আর আসলে একটু কিছু কাজ করেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। হ্যাঁ, এটা মানে একটা কোন রকম একটা চাকরি টাকরি দেখে একটা W2 করেন। আপনি যেখানে থাকতে চেয়েছিলেন ওইটার প্রমাণটা কোথায়? আসলো, আর আমার বাবা, আমি জিজ্ঞেস করবো যে বাবা আমার তো বাবা আনছে, আমি কিভাবে এগুলো কি বলবো না বলবো। আপনি আপনার মার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দেন, জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন। তারপরে একটা মানে বাসার কিছু একটা মানে জন্য একটা চিহ্ন থাকে, উনি এখানেই তার থাকতে। মানে জি, আপনার বলেন। পরামর্শ হচ্ছে যে B1 B2 তে যদি এখানে আসে, যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এবং 6 মাসের মধ্যে পারবে, এবং আপনি কিছু প্রসিকিউরের কথা বলছেন, এই কাজগুলো করলে ওনার জন্য ভালো হবে। ধন্যবাদ। জি, আমাদের আরো thank দর্শক you. রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমার কাছে কুইক কোশ্চেন মিজান ভাইয়ের কাছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম 2025। আমার মায়ের মাল্টিপল ভিসা হয়েছিল। উনি আমার সাথে আমেরিকায় এসে আবার 6 মাস থেকে চলে গেছেন। তো আমার মায়ের যে মাল্টিপল ভিসা, এতে কোনো এফেক্ট হবে কিনা? উনি এখন আসতে চাচ্ছেন না, হয়তো বা 6 মাস বা 1 বছর পরে আবার আসবেন। এইটাই আমার কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মিজান ভাই, শুনলেন? ওনার যতক্ষণ পর্যন্ত ভিসা আছে উনি আবার আসতে পারেন। হ্যাঁ, উনি তো সময় মতো যে কদিন থাকতে দিয়েছিলেন, মানে বলেছিলেন, যেমন 6 মাস থেকে উনি চলে গেছে। যদি কোনো ভায়োলেশন করে থাকে তখন একটা ব্যাপার, যেমন এসে যদি কোনো রকমের পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, সেটা একটা ইস্যু হবে। উনি ধরেন 6 মাসে বেশি থেকে তারপরে গেছেন, সেটা একটা ইস্যু হবে। এছাড়া কোনো রিজন নাই উনি এখানে যে আবার না আসতে পারবেন। আচ্ছা, আমাদের এই টেলিফোনে আরো দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্ন নেব কিছু। আমাদের অনলাইনে বেশ কিছু প্রশ্ন আসছে, আপনি একটু কুইক যদি বলেন। আমাদের অনেক দর্শক, প্রচুর ফোন, আপনি জানেন প্রশ্ন। আমাদের একজন জুয়েল খান নামে একজন প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আমাদের জুয়েল খান নামে একজন প্রশ্ন করেছেন, উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য স্পন্সর সাবমিট করার কথা, এখন অনলাইনে সাবমিটের অপশন চালু আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। এটা জাস্ট রেগুলার প্রসেসে আপনি করবেন। বাট তার মানে আপনার বেগম সাহেব মেইনলি অ্যাপ্লাইটা করেছেন মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য পিটিশন করা যায় না। কিন্তু আপনি ওনার যেহেতু হয়তো ওনার ইনকাম এনাফ নাই, ফলে আপনি দিতেই পারেন, এবং সেটা কোনো বন্ধ হওয়ার কোনো রিজনই নাই। আচ্ছা, আমাদের আরেকজন মাহির জায়ান নামে একজন প্রশ্ন করছেন, অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার পর A5 ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছে, 6 মাস হলো, এখনো পায়নি, কতদিন লাগতে পারে? কোনো মাপ নাই। হ্যাঁ, রিসিট নোটিশই আসে নাই, এমন একটা অবস্থা। হ্যাঁ, এবং এইমাত্র এরকম একটা ঘটনা, তার এরকম হয়ে নিচ্ছে, তার একটা বড় জব হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে। ফিলাডেলফিয়ার একটা কেস, এক ভদ্রমহিলার মানে রিসিট নোটিশ আছে, সেই গত বছর অ্যাপ্লাই করছে। মানে মোট কথা হচ্ছে যে এগুলোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, মানে অপেক্ষা করতে হবে। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, ফজলে হাসান, উনি বলছেন যারা অলরেডি এওএস এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তাদের গ্রিন কার্ড প্রাপ্তিতে কোনো প্রবলেম আছে কিনা? আমি শুনি না কিভাবে অ্যাপ্লাই করেছেন। যারা উনি বলছেন যারা অলরেডি এওএস এর জন্য এওএস অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, তাদের গ্রিন কার্ড প্রাপ্তিতে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো প্রবলেম নাই। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তারপরে আরেকজন বলছে, এটা দুঃখজনক ঘটনা, উনি বলছেন উনি অ্যাজাইলাম সিকার, কিন্তু উনি বাসা ভাড়া উনাকে দিচ্ছে না। আসলে এটা তো অন্য একটা ব্যাপার, এখানে মানবিকতার ব্যাপার। এটা আমরা আসলে আপনার সঙ্গে সমবেদনা জানানো ছাড়া আমাদের কিছুই বলার নেই। ফেরদৌস চৌধুরী বলছেন উনি ওনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে, উনি সিটিজেন, 15 জানুয়ারি ভিসা ফি দিয়েছে। উনি বলছে 5 মান্থস থেকে সবকিছু ঠিক ছিল, কিন্তু ওনার টুইন্স বেবি 14 মান্থস এজ। ওনার প্রশ্ন হচ্ছে যে এগুলোতে ওনার কতদিন লাগতে পারে আবেদনের, ওনার হাজবেন্ডের ব্যাপারে? সময় কতদিন লাগবে এই ব্যাপারে আমি কোনো প্রশ্ন উত্তর দিই না। ফার্স্ট, আমি জানি না আর কি উত্তর। আর এমন কোনো সেট ডেডলাইন নাই যে এর মধ্যে করতে হবে। আচ্ছা, আরেকজন বলছেন ইশাক আহমেদ, উনি বলছেন ওনার আম্মা আব্বার জন্য উনি অ্যাপ্লাই করেছেন গত এপ্রিল মাসে। এখন উনি বলছেন কি হবে, ওনারা কি আদৌ এই দেশে আসতে পারবেন কিনা? অবশ্যই আসতে পারবেন, কিন্তু কিছুদিন আগের ঘটনা, যেমন বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে, মানে সিটিজেন, তো 2-3 মাসে হয়ে যেত I-130 ইমিগ্রেন্ট পিটিশন, তারপরে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে যেত।
তারপরে দেখা শুরু করলাম প্রায় 17 মাস লাগতেছে I-130 অ্যাপ্রুভ হতে। কয়েকদিন আগে আমি দেখি 49.5 মাস। আচ্ছা, ক্যান ইউ ইমাজিন? মানে এত সময় লাগতেছে। এটা আবার কমেও যেতে পারে। হ্যাঁ, এটা নির্ভর করবে কতগুলো কেস এর মধ্যে আছে ইত্যাদি। যাই হোক, মানে এটা আপনি যদি visabulletin.gov তারপরে uscis.gov এবং প্রসেসিং টাইম দেখেন, আপনার ইনফরমেশন গুলো দেন কোথায় এটা পেন্ডিং আছে এবং আপনার ক্যাটাগরিটা কি, আপনি জেনে যাবেন। হ্যাঁ, এই মুহূর্তে সিটিজেনের আবার যে ইমিডিয়েট রিলেটিভ কেস, অবাক ব্যাপার। এই হচ্ছে ঘটনা যেটা না আমরা আসলে আমাদের আলোচনা শুরু থেকেই বলছিলাম যে আপনি আশাহত হবেন না। উনি আমাদের অ্যাটর্নি মহোদয় যেমনটি বলছেন যে পজ আছে, তার মানে বন্ধ নাই। আপনারা আপনাদের যে ডকুমেন্ট সাবমিট করা যে কাজগুলো প্রসেসিংগুলো যখনই আপনাদেরকে চিঠি দিয়ে যেই ধরনের কিছু বলে আপনারা সেগুলো মেনটেন করেন। আর বাকিটা একটু তো বুঝতেই পারছেন এখন একটু উদ্ভুত পরিস্থিতি, সবাইকে মানিয়ে চলতে হবে। কোনো কিছুরই আসলে বলা যায় না কখন হবে কি হবে, বাট ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য ধরলে অবশ্যই ফল আপনি একদিন না একদিন পাবেন। আমাদের আরো দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জ্যাকসন এক থেকে। হুম। জি, আমার স্যারের কাছে একটা প্রশ্ন রয়েছে। আমরা 2023 সালে আমরা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমি, আমার আব্বু এবং আমার মা। আমার আব্বুকে 6 মাস পরে ভিসা দেওয়া হয়েছিল আর কি। তো এর মধ্যে আমার আব্বু 3 বার বাংলাদেশে গিয়েছে। লাস্ট ইয়ারে উনি গিয়েছিল, দেন আসার পর 2-3 মাস পর আমার আব্বু হোম কেয়ার নিয়েছে আর কি। তো এখন 2026 সালে উনি বড় হজ করতে যাচ্ছে। তো এখন আমরা একটু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা একটু ভয় আছি যে ওনার কি এখন তাকে হজে যাওয়াটা কি ঠিক হবে কিনা, সেটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মিজান ভাই, আপনি শুনলেন, আমরা একটু আগে বলছিলাম যে গ্রিন কার্ডের নিরাপদ কিনা, বা উনি তো বললো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যদিও মানে সময়টা অল্প সময়ের মধ্যে 3 বার উনি অলরেডি গিয়েছেন। কেন গিয়েছেন? হ্যাঁ, জমি জমার ব্যাপারটা মানে যখন একজন মানুষ গ্রিন কার্ড নিয়ে প্রথমে আসে তারা তো সব বিক্রি করে আসে না, তার বিভিন্ন আগে চলে আসে, তারপরে গিয়ে হয়তো তো জমি জমার একটা ব্যাপার থাকতে পারে, অসুখ বিসুখের একটা ব্যাপার থাকতে পারে। এভাবে বিভিন্ন ভাবে ওনাকে যেন বা ওনার অন্য রিলেটিভরা অসুস্থ ইত্যাদি এই ধরনের, ওনার মা অসুস্থ এমন থাকতে পারে। তো এইভাবেই করে উনি যেন রেডি হয়ে যান। যখন আসার সময় যদি এরকম জিজ্ঞেস করে যে আপনি এত ঘন ঘন বাইরে যাচ্ছেন, তার জন্য কোনো একটা রিজন রেডি রাখে। হ্যাঁ, কোনো যদি কেউ অসুস্থ থাকে, ওনার নামটা, ওনার ডাক্তারের থেকে চিঠিপত্র, জমি জমার ব্যাপার, সেখানে যদি কোনো কমিউনিকেশন এটসেট্রা থাকে, এইভাবে করে একটা রেডি হয়ে আসতে হবে যে উনি কি জন্য দেশে গিয়েছিলেন এবং কি জন্য একটা ঘন ঘন গেলেন। মানে যেহেতু কথাটা উঠছেই আর কি, সেজন্য একটু সাবধানে থাকলে আই ডোন্ট সি এনি। কথা হচ্ছে যে কতদিন পর্যন্ত, 6 মাসের বেশি কোনো অবস্থাতে থাকা যাবে না। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এইগুলো একটু সাবধানে থাকতে হবে আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। জি, আমি জানতে চাচ্ছি, আমি অ্যাসাইলাম অন করছি। অ্যাসাইলাম অন করার পর আমার ফ্যামিলির জন্য আমি অ্যাপ্লাই করছি, আমার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করছি। এখন কি ট্রাম্পের যে ওই স্থগিত নীতিতে আমার ওই যে ওয়াইফ এবং স্বামী সন্তান দিয়ে আনতে কি কোনো সমস্যা হবে, নাকি স্বাভাবিক প্রক্রিয়া ওই যে ইমিগ্রেন্ট আর অ্যাসাইলি সেম নাকি ভিন্ন, সেটা আমি একটু জানতে চাচ্ছি। দয়া করে আমাকে একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে আপনি যেটা মিন করতে চাচ্ছেন ধন্যবাদ। সেই ক্ষেত্রে ইয়েস, এটা ভিন্ন। এটা অ্যাসাইলি হিসাবে গ্রিন কার্ড নিয়ে না, I-730 করেছেন এবং অ্যাসাইলি হিসাবে তারা আসবে। আসার পরে তারপরে তারা গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবে, এখানে সেটা পরের কথা, কিন্তু আসবে অ্যাসাইলি হিসাবে এবং এটার কোনো আলাদা কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের সময় খুব শেষ। একটা ছোট্ট আরেকটা প্রশ্ন, যে আনামুল হক নামে একজন প্রশ্ন করেছেন। উনি একই প্রশ্ন এর আগেও ছিল। উনি ওনার মা বাবা নিয়ে হজ করতে যেতে চাচ্ছেন। উনি ইউএস সিটিজেন, ওনার কোনো রিটার্ন করতে কোনো সমস্যা হবে কিনা? তার মানে বাবা মা গ্রিন কার্ড হোল্ডার? হ্যাঁ, মনে হয়, হ্যাঁ। ওনারা যে এখানেই থাকেন, আমার অনুরোধ, আবারও একবার বলেছি আবারও বলছি, ওনারা যেমন একটা করেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। মানে বিভিন্ন ভাবে ওনার যে এখানে চিহ্ন আছে, উনি যে এখানে পার্মানেন্টলি থাকেন, ওই ব্যবস্থাগুলো করে তারপরে যান। মানে যেহেতু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এই সময়টা একটু সোকল খারাপ, তো ফলে আপনারা জানবেন কি ওনারা যাবে, শেষ কথা। কিন্তু
ফেরার সময় যেন ওনারা যে এখানে গ্রিন কার্ড নিয়ে আসলো, এখানে যে থাকে, ওটার জন্য একটা মানে একটা চিহ্ন থাকে, একটা যেন বলা যায় যে উনি এইভাবে আছে, ওনার বাসা আছে, ওর ছবি আছে, ওনার নামে মেইল টেল আসে, ওনার নামে একটা ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ইত্যাদি বিভিন্ন কিছু স্টেট আইডি আছে। এই যে ব্যাপারগুলা, এগুলো একটু করে তারপরে গেলে এগুলো হাতে থাকলে ভালো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাই, আপনি আসলে যথেষ্ট চেষ্টা করছেন। আপনি প্রশ্নের বাইরে গিয়েও অনেকগুলো পরামর্শ দিচ্ছেন মানবিকতার জায়গা থেকে, যাতে মানুষ একটু সাহসী হয়, একটু যাতে সতর্ক থাকে এবং তারা যে এই কাজগুলো মেনে চলে। এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি একটু আগেই বলেছেন অনেক এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য আমরা টিবিএন পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ। হয়তো অন্যদিন আপনার সঙ্গে আরো অন্য বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। আজ আপনাকে বিশেষ ধন্যবাদ। আমি আর কথা বাড়াইলাম না, ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অ্যাটর্নি মহোদয় যেমন বারবার আপনাদেরকে বলছেন, একটি উদ্ভূত পরিস্থিতি, তার মানে এ নয় যে আপনি আশাহত হবেন। আপনি যদি নিয়ম মেনে চলেন, এই দেশের আইনকে আপনি যদি শ্রদ্ধা করেন এবং যে এই সকল বিষয়ে অ্যাটর্নি সাহেবরা আপনাকে পরামর্শ দিচ্ছেন সেটি যদি আপনি মেনে চলেন, আসলে কোনো সমস্যা হবার নয়। তবে একটু তো আতঙ্কিত হচ্ছেনই, তবে সেজন্য একটু সতর্ক থাকবেন। যে কোনো কিছু করার আগে বিশেষ করে অভিবাসন সংক্রান্ত আপনার নিজের অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করেন। আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।